সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বর্ণমালা কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। একাদশ শ্রেণীর আমরা আজকে প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদটা পড়ব। তো আমরা দেখি প্রথম অধ্যায় প্রথম অনুচ্ছেদে কি আছে, বাংলাদেশের কৃষি। তো বাংলাদেশের কৃষি পড়ার আগে এই অধ্যায় থেকে আমরা যে যে বিষয়গুলো পড়বো সেটা আমরা একটু দেখি। বাংলাদেশের কৃষি ক্ষেত্র: মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য, গবাদি পশু, পোলট্রি এবং সামাজিক পণ্য। তো কৃষির যে 6টা ক্ষেত্র, এই 6টা ক্ষেত্র আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি। এই 6টা বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে পড়াশোনা করছো। তো প্রথমে আসি, বাংলাদেশের কৃষি ক্ষেত্র বলতে আমরা কি বুঝি। আমরা সবাই জানি ধান হচ্ছে আমাদের প্রধান অর্থকরী একটা ফসল। ধান থেকে আমরা চাল পাই, সেই চালটা হচ্ছে আমাদের প্রধান খাদ্যশস্য। তো বাংলাদেশে প্রায় 63% জায়গা এই ধান চাষ করা হয়। বাকি যে জমিটুকু আছে সেই জমিটুকু বর্তমানে দিন দিন কমে যাচ্ছে। কমে যাওয়ার একটি কারণ আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আবাসস্থল নির্মিত হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জমি বেড়ে যাওয়ার পরিমাণটা হচ্ছে 3 থেকে 4 গুণ, যা ফসলি জমিকে দিন দিন গ্রাস করছে। তো আরেকটা বিষয় তোমরা জেনে ভালো লাগবে তোমাদের, যে মৎস্য উৎপাদনে আমরা এবার পুরো বিশ্বের মধ্যে 4র্থ স্থান অর্জন করেছি। তো এখন আসি আমরা মাঠ ফসল কাকে বলে। মাঠ ফসল বলতে আমরা কি বুঝি, যে সকল ফসল সাধারণত বিস্তীর্ণ মাঠ এবং জমিতে চাষ করা হয় তাকে কি বলে, মাঠ ফসল বলা হয়। এখানে সাধারণত ধান, তারপর গম, এই শস্যগুলো আবাদ করা হয়। তো মাঠ ফসলের গুরুত্বটা আমরা দেখার আগে এটার বৈশিষ্ট্যকে আমরা একটু জেনে নিই। সাধারণত বিস্তীর্ণ জমিতে মাঠ ফসল চাষ করা হয়, তুলনামূলকভাবে খরচ কম লাগে। তারপর মাঠ ফসলের মধ্যে অত যত্ন নিতে হয় না, আর বেড়া নির্মাণের প্রয়োজন হয় না। বেড়া নির্মাণ বলতে তোমরা এই যে একটা জমির চারদিকে আমরা গবাদি পশু বা অন্য কোনো কিছুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য এরকম বেড়া নির্মাণ করি। তো এই বেড়াটা নির্মাণ করতে হয় না মাঠ ফসলের ক্ষেত্রে। এবং মাঠ ফসলের জমিতে অত বেশি সেচও দিতে হয় না। ফসল এত নিবিড়ভাবে আমরা কি করি, ইন্টেন্সিভভাবে কালচার করি না। দ্যাটস ওয়াই মাঠ ফসল আমাদের জন্য খুবই ভালো। আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী মাঠ ফসল খুবই ভালো। তারপরে আসি মাঠ ফসলের গুরুত্ব। মাঠ ফসলের মাধ্যমে বাংলাদেশের যে ধান উৎপাদন হয়, যে গম উৎপাদন হয়, এটা আমাদের চাহিদা মিটেছে। এবং মাঠ ফসলের সবচেয়ে যে বড় বিষয়টা সেটা তোমরা জানবা, যে পাট। এই পাটের কাঁচা মাল আমরা মাঠ ফসল থেকে পেয়ে থাকি। আর তোমরা আরেকটু সামনে গেলে পড়বা পাটের ইউনিটি। সেইখানে তোমরা দেখতে পারবা পাট কিভাবে পানি ছাড়াও অল্প পানিতে জাগ দেওয়া যায়। তারপরে আসি আমরা মাঠ ফসল শেষ হলো, বৈশিষ্ট্য বলা হলো, গুরুত্ব বলা হলো। উদ্যান ফসল কাকে বলে? যে ফসল সাধারণত বিস্তীর্ণ জমিতে চাষাবাদ করা হয় না, বেড়া নির্মাণের প্রয়োজন হয় এবং যে ফসলের মধ্যে নিবিড় পরিচর্যা করা হয় তাকে কি বলে, উদ্যান ফসল বলা হয়। উদ্যান ফসল আমরা কি কি, যেমন শাকসবজি, তারপর শাকসবজি, ফুল। তোমরা জানো বাংলাদেশের যশোর জেলায় সবচেয়ে বেশি ফুল উৎপাদন হয়। এই ফুল উৎপাদন এখন বিশ্বের বহু দেশে এই যশোরের ফুল কি করা হয়, রপ্তানি করা হয়। এবং তোমরা জেনে খুশি হবা যে এই উদ্যান ফসলের বা এই হর্টিকালচারের ক্রপে খুব নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। বৎসরে আমরা 1 থেকে 2 থেকে 3 বহুবার এই ফসলটা আমরা কাটতে পারি। তারপর উদ্যান ফসলের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, উদ্যান ফসলকে অনেক সময় আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, সেটাকে বলে কুফসল। তোমরা এটা জানো, ধান ছাড়া অন্য যে ফসলগুলোকে চাষ করা হয় সবই পড়বে কিসের মধ্যে, উদ্যান ফসলের। আর ধান চাষ মেনলি হচ্ছে মাঠ ফসলের মধ্যে পড়ে। এখন আসি মৎস্য এবং মাছের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। মৎস্য হচ্ছে ফিশ এবং ফিশ রিলেটেড অল অ্যাকোয়াটিক অর্গানিজম, যারা পানির মধ্যে বসবাস করে তাদেরকে সাধারণত মৎস্য বলা হয়। এর মধ্যে তোমরা জানো চিংড়ি, কাঁকড়া, সাপ, কুচিয়া সবই মৎস্যের মধ্যে পড়বে। আর মাছ হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট একটা মেরুদণ্ডী প্রাণী, যা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, তাকে কি বলে, মাছ বলে। মাছ বলতে আমরা কি কাকে বলি, রুই, ইলিশ, কাতলা, শিং, টাকি, পাবদা, এরা সবই হচ্ছে মাছের অন্তর্ভুক্ত। এখন আসি মাছ চাষের গুরুত্ব।
প্রাণীজ আমিষের মধ্যে যত প্রকার আমিষ আছে সবচেয়ে বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় এই মাছের মধ্যে। তো মাছের প্রোটিনটা হচ্ছে মানুষের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসে গবাদি পশু। গবাদি পশুর মধ্যে আমরা কাকে অন্তর্ভুক্ত করব? পোলট্রি আর গবাদি পশুর পার্থক্যটা কোথায়? পোলট্রি হচ্ছে এবিসের যত প্রজাতি আছে সবগুলা কিসের মধ্যে পড়বে? পোলট্রির মধ্যে পড়বে। আর গরু, মহিষ, ছাগল এরা হচ্ছে কিসের মধ্যে? গবাদি পশুর অন্তর্ভুক্ত। বর্তমানে বাংলাদেশে এই গবাদি পশু থেকে আমাদের কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। যেমন বাংলাদেশের শতকরা 20% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিসের উপর নির্ভরশীল? এই গবাদি পশু লালন পালনের উপর নির্ভরশীল। বাংলাদেশে শুধু এখন দেশি প্রজাতির গবাদি পশু লালন পালন করা হয় তা না, রেড চিটাগাং গরু আছে, তারপর হরিয়ানা গরু আছে, এরকম বহু মিশ্র প্রজাতির জাত আছে যেগুলো গবাদি পশুর মধ্যে পড়ে। এই গবাদি পশুর গুরুত্ব কেন? আমরা যে বলি, আমরা যে জুতা পরি, বেল্ট পরি, ব্যাগ বহন করি, এই সবগুলো কিন্তু গবাদি পশুর উপজাত জিনিসটাকে চামড়া, এই চামড়া থেকে আমরা পেয়ে থাকি। তো এই চামড়ার শিল্পটা টিকে আছে গবাদি পশুর যে ধারণাটা আমরা পেয়েছিলাম কৃষির 6টি ক্ষেত্র, সেইখান থেকে আমরা পাচ্ছি উপজাত হিসাবে চামড়া। তারপর আসে পোলট্রি শিল্প। বাংলাদেশে 80-র দশকে সাধারণত পোলট্রি শিল্পের বিকাশ হয়। 90-র দশকে পোলট্রি শিল্প সম্পূর্ণভাবে বিকশিত হয়েছে। 1993 সালে বাংলাদেশে সর্বপ্রথম পোলট্রি শিল্পের ধারণা তৈরি হয় গাজীপুর জেলায়। সেইখান থেকে সারা বাংলাদেশে এখন পোলট্রি শিল্পটা ছড়িয়ে গিয়েছে। পোলট্রি শিল্প তোমরা জানো, অনেকে বলে যে পোলট্রি মুরগির মাংস। তো এই পোলট্রি শিল্পের বিকাশ হওয়ার কারণেই বাংলাদেশে আমিষের চাহিদা আমরা অনেকটুকু মেটাতে পারছি। আমরা এই ফার্মের মুরগির ডিম যদি না থাকতো তাহলে আমাদের প্রোটিনের যে চাহিদা এটা আমরা মেটাতে পারতাম না। এখন আসি সামাজিক বন। সামাজিক বন কাকে বলে? বসতবাড়ির আশেপাশে সাধারণত যে বন মানুষ দ্বারা তৈরি করা হয় তাকে কি বলে? সামাজিক বন বলা হয়। সামাজিক বনের গুরুত্ব কি? পথের ধারে যদি আমরা গাছ রোপণ করি তাহলে আমাদের পরিবেশ রক্ষা হবে। একটা দেশের প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখার জন্য শতকরা 25% বনভূমি থাকা দরকার। আমাদের সেইখানে আছে মাত্র 6-7%। তো বাকি যে অভাব, সে অভাবটা আমরা সামাজিক বনায়নের মাধ্যমে দূর করতে পারি। দ্যাটস ওয়াই আমাদের কি লাগবে? আমাদের সামাজিক বনায়নে গুরুত্ব দিতে হবে। সামাজিক বনায়নের মাধ্যমে গ্রামের দুস্থ অসহায় মহিলাদেরকে যদি আমরা সংযুক্ত করি তাহলে কি হবে? এই সামাজিক বনায়নের কার্যক্রমটা আরও দ্রুত বৃদ্ধি পাবে। এখন আমাদের এই চ্যাপ্টার যে আমরা পড়ব, এই চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে, এটা হোমওয়ার্ক থাকবে আমাদের, মাঠ ফসল এবং উদ্যান ফসলের পার্থক্য। উদ্যান ফসলের পার্থক্য। তোমরা যখন পার্থক্য পড়বা তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, পার্থক্য পড়ার আগে পার্থক্যকারী বিষয়গুলো আগে লিখতে হবে, তারপর উদ্যান ফসল আর এখানে মাঠ ফসল। তো পার্থক্যকারী বিষয়গুলো যদি সুন্দর করে লেখা 1, 2, 3 দিয়ে, তাহলে এটা আমরা দ্রুত আমাদের মনে থাকবে। তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক। তা আবার একটু আমরা আসি, ওভারভিউ করি, দেখি আমরা কি করেছিলাম। আজকে আমরা প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারটা করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি ক্ষেত্র, মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য, গবাদি পশু, পোলট্রি শিল্প এবং সামাজিক বন। এই 6টা যে কৃষি ক্ষেত্র আছে, এই 6টার সম্পর্কে আমরা পড়ালাম। এখান থেকে আমাদের যেরকম আসতে পারে কোশ্চেন, সংজ্ঞা, মাঠ ফসল কাকে বলে? 1 নাম্বারের জন্য কোশ্চেন, মৎস্য কাকে বলে, গবাদি পশু কাকে বলে, পোলট্রি কাকে বলে, সামাজিক বন কাকে বলে, এই 6টার সংজ্ঞা আসতে পারে। মাছ চাষের গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট 6 নাম্বার কোশ্চেনের জন্য। তারপর মাঠ ফসল উদ্যান ফসলের পার্থক্য, তারপর এই তো আশা করি তোমরা চ্যাপ্টারটা পড়বা আর হোমওয়ার্কটা বাসায় তৈরি করবা। আরেকটা কথা, তোমরা সবাই জেনে খুশি হবা যে বর্তমানে সমাজে আমরা সবাই মাদক বিরোধী যে অভিযান, এই অভিযানের সাথে সবাই একাত্মতা ঘোষণা করেছি। আমরা নিজেরাও মাদক নিব না, আমাদের পরিবার পরিজন সবাইকে আমরা মাদক মুক্ত রাখার চেষ্টা করব।
সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।